টাকা কম নিয়ে দিয়ে দাও। সবজি নিন, তাজা তাজা সবজি নিন। পালং শাক 7 টাকা আটি, ভেন্ডি 250 টাকা। দাদা নেবেন নাকি? লাগবে নাকি কিছু? না কিছু লাগবে না। সবজি নেবেন নাকি? সবজি সব তাজা তাজা সবজি। আরে দাদা এদিকে আসুন না, একদম তাজা সবজি দেখুন। এর থেকে তুলে আনা সবজি। কত হলো? 100 টাকা বাবু। সবজি সবজি। এই নিন বাবু। একটা কাজ করো, এই ব্যাগ দুটো একটু তোমার কাছে রাখ, আমি এক্ষুনি আসছি, একটু খেয়াল রেখো। আগে বাবু। সবজি নেবেন নাকি? সবজি সব তাজা তাজা সবজি লাগবে, সবজি। সবজি। পালং শাক 7 টাকা আটি, ভেন্ডি 210 টাকা। একদম তাজা তাজা সবজি। এর থেকে তুলে আনা সবজি। দাদা নেবেন নাকি? ও বৌদি, বেগুনের দাম খুব কম। একদম সস্তা সবজি, তাজা তাজা। সাহেব কিছু নিন না, খুব সস্তা সবজি। ভাই আজ সব নিয়ে নিয়েছি, অন্যদিন নেবো। তাজা তাজা সবজি নিন, সব তাজা তাজা সবজি, সবজি। সবজি। পালং শাক 7 টাকা আটি, ভেন্ডি দাদা, 210 টাকা। সবজি নিয়ে আন, ভালো দাদা সবজি নেবেন পাওয়া নাকি? যাচ্ছে। একদম তাজা সবজি। তাজা তাজা ভেন্ডি সবজি, 210 সবজি। টাকা। ও বৌদি দেখুন সব টাটকা সবজি, দেখুন সবজি দেখুন। চাই, সবজি। দাদা আপনি নেবেন নাকি কিছু? দাদা। ও দাদা, তাজা তাজা সবজি। আরে এদিকে আসুন না। ভেন্ডি 210 টাকা দাদা, দেখুন দেখুন সব তাজা সবজি। দাদা, 10 টাকা কিলো, নেবেন নাকি 10 টাকা কিছু? কিলো, নিন, নিন, ভেন্ডি নিন। 10 টাকা কিলো। সব নাকি তাজা কিছু? তাজা সবজি। নিয়ে এদিকে যান আসুন দাদা। বৌদি, দেখুন এমাল কালকে দেখুন। পাবেন না। নেবেন নাকি কিছু? ও বৌদি একদম তাজা তাজা সবজি। দাদা এই আপনি ভাই। নেবেন নাকি কিছু? বেগুন, জলের দামে তুমি বেগুন কাউকে আমার গাড়ির দরজা খুলতে দেখেছো? না সাহেব, আমি তো দেখিনি কাউকে। তাহলে কি হাওয়ায় উড়ে গেল আমার ওয়ালেটটা? এই শোনো, হ্যাঁ তুমি কাউকে আমার গাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছো? গাড়ির ভিতর থেকে আমার ওয়ালেটটা চুরি হয়ে গেছে। দেখিনি স্যার। তোমরাই নিশ্চয়ই চুরি করেছো, আর এখন সাধু সাজছো। আরে না স্যার, এটা আপনি কি বলছেন? অনেক বছর ধরে ব্যবসা করছি এখানে, সবজি বিক্রি করে কঠোর পরিশ্রম করে টাকা ইনকাম করি। যদি চুরি করারই থাকতো পরিশ্রম কেন করতাম স্যার? এখনই বুঝাবো তোদের শালা। নমস্কার, অমর কলোনি থানা। আমি জেসিও শর্মা বলছি, ওখলা বাজার থেকে। একটা চুরির কেস দাখিল করতে হবে। পুরো নাম বলুন, পুরো ঠিকানা বলুন। জেসিও দেবেন্দ্র শর্মা, 17th ইঞ্জিনিয়ারিং কোর, ঠিকানা গৌতম বিহার 132/34। আমি এখানে ওখলাতে সবজি বাজারে এসেছিলাম সবজি কিনতে। গাড়ি থেকে ওয়ালেটটা চুরি হয়ে গেছে। আচ্ছা, আপনার ওয়ালেটে কি কি ছিল স্যার? ওয়ালেটে টাকা ছিল, কত টাকা ছিল? প্রায় 200 টাকা, দুটো 100 টাকা নোট আর 3টে ক্রেডিট কার্ড। আপনার মোবাইল নম্বর দিন। 98। স্যার, পরের কলটা ছিল ওখলা বাজার থেকে। একজন আর্মি অফিসারের মানিব্যাগ গাড়ি থেকে চুরি হয়ে গেছিল। গাড়ি থেকে মানি ব্যাগ উধাও হয়ে গেছে, তাও একজন আর্মি অফিসারের। অদ্ভুত ব্যাপার। কিন্তু কল যখন এসেছে আর কেস দাখিলও করা হয়েছে, তখন অ্যাকশন তো নিতেই হবে। একবার যখন পুলিশের রেজিস্ট্রারে অভিযোগ দাখিল করা হয়, সেই বিষয়ে তদন্ত করা পুলিশের ডিউটির মধ্যে পড়ে। এই কারণে যখন জেসিও অভিযোগ দায়ের করেন, তখন সেটা শোনা হয় আর এন্ট্রিও করা হয়। অনেক রাত হয়ে গিয়েছিল, তবু পুলিশ ওখলা বাজারে পৌঁছলো আর সেই হারিয়ে যাওয়া মানিব্যাগের তল্লাশি শুরু হলো। শুনতে এটা একটা সাধারণ কেস, কিন্তু কি থেকে কি হয়ে গেল। আজ সন্ধ্যায় কোনো মানি ব্যাগ চুরি হয়েছে এখান থেকে? হ্যাঁ স্যার, একটা লোক খুব ঝামেলা করছিল, ওনার গাড়ি থেকে নাকি মানি ব্যাগ চুরি হয়ে গেছে। গাড়িটা কোথায় ছিল? স্যার ওই সামনেই দাঁড়িয়েছিল। ঘনশ্যাম, ইয়েস স্যার। সব সবজিওয়ালাকে এখানে নিয়ে এসো। হ্যাঁ। সবার তল্লাশি নাও, কেউ যেন বাদ না পড়ে। স্যার, এই মানিব্যাগে 100 টাকা দুটো নোট। আর ওই আর্মি অফিসারও 100 টাকা দুটো নোটের কথা বলেছিলেন। নিয়েছো একে? আরে না না বাবু, আমি কি করেছি? আরে ওই 200 টাকা তো আমার সারাদিনের রোজগার ছিল, আমি কোনো চুরি করিনি। ওই লোকটার গাড়ি তো ঠেলার পাশে দাঁড়িয়ে ছিল, তাই না? আগে হ্যাঁ বাবু, ড্রাইভারের সিটের দরজা তোর দিকে ছিল। আগে হ্যাঁ। তাহলে তুই ছাড়া আর গাড়ির ভেতর কে হাত ঢোকাবে? বোকা পেয়েছিস আমাদের? হ্যাঁ, গাড়িতে তোলবার আগে। আরে না বাবু, চল। আমি সত্যি চল, বলছি বাবু, চল। আমি কোনো চুরি চল করিনি। বলছি। আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। চল। আরে আমি চুরি করিনি। আরে সাহেব আমি ক্রেডিট কার্ডগুলো কি করেছিস? সাহেব আমাকে বিশ্বাস করুন, এই মানি ব্যাগ আমার, আর এই 200 টাকাও আমার, আর আমি কোনো ব্যাগ চুরি করিনি। আরে হিরো, তোর সারাদিনের আয় 0 ছিল। হ্যাঁ, টাকা ভর্তি ব্যাগ দেখলি সাফ করে দিলি। খুদা কাসম বাবু, আমার সবজি বিক্রি হয়েছিল। এই 200 টাকা আমার সারাদিনের রোজগার। তুই বলতে চাইছিস দু একজন ক্রেতা তোর সব সবজি কিনে নিল, হ্যাঁ, আর তোকে এই দুটো 100 টাকা চকচকে নোট দিল?
কোনো ছেঁড়া ফাটা নোংরা 10 কোটি টাকার নোট নয়, শুধু এই চকচকে 100 টাকার নোট। বাবু এ দুটো তো রয়ে গেছে, এতে আরো 85 টাকা ছিল। সেগুলো কোথায়? তার মধ্যে থেকে 50 টাকা আমি ঠেলার মালিককে দিয়েছি, 2 টাকার খাবার খেয়েছি, আর আর হ্যাঁ ওই 15 টাকা বাজারের হাবিলদারকে ঘুষ দিয়েছি। আবার মিথ্যে বলছিস? হাবিলদারকে ঘুষ দিয়েছিস তুই? আমির কাসাম বাবু, ব্যবসা হোক বা না হোক, প্রত্যেকদিন আমি হাবিলদারকে ঘুষ দিই। আর একটা ফালতু কথা বললে না, তোর সব সবজি একসাথে তোকে ডান্ডা মেরে গেলাবো আমি। শালা পুলিশের বদনাম করছিস তুই, হ্যাঁ? শালা বাজারের পোকা। ঘনশ্যাম, হ্যাঁ স্যার। এফআইআর তৈরি করো। 379 চুরি আর 411 অন্যের কোনো জিনিসকে অসৎ উদ্দেশ্যে নিজের কাছে রেখে দেওয়া। কোর্টে পেশ করো। পোকার মতো পিষবে যখন, তখন সত্যিটা বলবে। নিয়ে যাও ওকে। আরে সাহেব আমি সত্যি বলছি, আমি কোনো চুরি করিনি সাহেব, বিশ্বাস করুন। চুরির কেসের ক্ষেত্রে এক এলাকায় হওয়া কেসের হাজিরা ও শুনানি একই সাথে করা হয়ে থাকে। উপস্থিত জজ সাহেব সমস্ত কেস রুটিন হইতে পড়ে নেন। অনেক সময় অপরাধীর দিকে তাকানোরও সময় থাকে না। মুদাস্সরের কেসে এফআইআর ফাইল করা হয়েছিল। আইপিসির ধারা 379 অনুযায়ী চুরির অভিযোগ ছিল, আর আইপিসির ধারা 411 অনুযায়ী কোনো অন্য লোকের মূল্যবান সামগ্রী অসৎ উদ্দেশ্যে রাখার অভিযোগও আনা হয়। এই মুদাস্সরের ঘটনা কাল ঘটেছে? ইয়েস স্যার। সন্ধে 5:30 নাগাদ আমাদের কাছে অভিযোগকারীর ফোন আসে, আর 10:30টায় আমরা অভিযুক্তকে ধরে ফেলি। বড় সাহেব আমি হাত জোর করছি, আমাকে কিছু বলার তো সুযোগ দিন। আমি যখন ওই চুরি বলতে দেওয়া হবে তখনই বলো, আর শুধু তখনই কথা বলো, ততক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকো। স্যার এই কেসে আমরা চার্জশিট ফাইল করতে চাই। করুন, আর ততদিন একে জুডিশিয়াল কাস্টাডিতে নিয়ে নিন। পরে কেস কোনটা? এখানে দাঁড়া। এই চল। কিরে কি করেছিস? কিছু না দাদা, এরা আমার বিরুদ্ধে ভুল অভিযোগ তুলছে, বলে নাকি আমি চুরি করেছি। আল্লাহ কাসম আমি আজ পর্যন্ত চুরি করিনি দাদা। আরে তুই যখন এখান থেকে বেরোবি না, চুরি কি রে কখন খুন করে ফেলবি নিজেই জানতে পারবি না। আরে এমনিতেই তুই সরকারি অতিথি, আনন্দে থাক। মনে কর লম্বা ছুটিতে এসছিস। দাদা দাদা আমি সম্পূর্ণ নির্দোষ। আমি এখানে থাকতে চাই না, আমি কাজ করতে চাই। বাড়িতে টাকা পাঠাতে হবে প্রত্যেক মাসে মাসে। ওখানে আমার আম্মি আব্বু আমার ভাই বোন রয়েছে। আরে আমার বাবু সোনা, আজ থেকে এই 4টে দেওয়ালি তোর ঘর, আর আমরা সবাই তোর আম্মি আব্বু সবকিছু। এর আগের জীবনটাকে একটা স্বপ্ন মনে করে ভুলে যা, বুঝলি? জেলে থেকে জেলের বাইরের কথা একদম ভাববি না, কারণ বাইরের দুনিয়ায় না তোর কথা কেউ ভাবছে, না তোর জন্য কেউ কাঁদছে। এমনিতেই 2-3 মাসের আগে তুই এখান থেকে বেরোতে পারছিস না। আজকে রাতে তোকে ছেড়ে দিলাম, নে চোখের জলের ট্যাঙ্কিটা খালি করে দে, কারণ জেলের প্রথম রাতটা এরকমই কাটে।
স্যার এক মিনিট স্যার মুদাস্সর তুই এই ভদ্রমহিলার সঙ্গে দেখা কর, উনি হিউম্যান রাইটসের মেম্বার, উনি এখান থেকে তোকে ছাড়াতে পারে। স্যার ওকে ওই মহিলার সঙ্গে একটু দেখা করিয়ে দিন না স্যার, ওর কিছু ভালো হলে আমরা বাঁচি। সকাল বিকেল দিন রাত খালি বাচ্চাদের মতন ফিফু করে কাঁদে, মা মাসি একবারে এক করে দিচ্ছে। আর তুই সারা জীবন যে নিজের মামাসিদের কাঁদাচ্ছিস, তার বেলা? ভাগ্য কাঁদায় স্যার, দেখা করিয়ে দিন না ছেলেটাকে। ঠিক আছে ঠিক আছে, দেখা করিয়ে দেবো। সিস্টার, আমি খুদার কসম খেয়ে বলছি, আমি চুরি করিনি। ধৈর্য ধরো মুদাস্সার, আমার কিছু প্রশ্নের উত্তর দেবে? আপনি যা জানতে চান জিজ্ঞাসা করুন। কোথায় বাড়ি তোমার? বেড়াইছি ইউপি থেকে। কে কে আছেন ওখানে? আমার আম্মি আব্বু, ছোট ছোট ভাই বোন আছে আমার, আমি সবার থেকে বড়। দিল্লিতে কেউ আছে তোমার? আগে না। এখানে কিভাবে এলে? টাকা কামানোর জন্য সিস্টার। এখানে এসেছি 4 বছর হয়ে গেল। আমার বয়স মাত্র 15 বছর ছিল। বাড়িতে খুব অভাব ছিল, খুব খারাপ অবস্থা ছিল আমাদের। বাবা মুদাস্সার, তোর ট্রেন কটার সময় রে? 6টার সময় আব্বুজান। কিন্তু বাবা, ওখানে একা তুই কি করবি? কিছু টাকা আয় করবো আমি। এই ভাইরাজ থেকে তো বেশি পাবো দিল্লিতে। কিন্তু দিল্লিতে কে তোকে চাকরি দেবে? কেউ না কেউ তো নিশ্চয়ই দেবে। আমি এত বড় শহর ওই দিল্লি। এত বড় শহরে গিয়ে বিপথে চলে যেও না বাবা, আমাদের যেন ভুলে যেও না। এবার তোমরাই খারাপ দিন ভুলে যাবে আব্বুজান। আমি খুব তাড়াতাড়ি টাকা রোজগার করে দিল্লি থেকে পাঠাতে শুরু করব। তুমি শুধু আকবর আর নাজমার পড়া অবশ্যই চালিয়ে যেও, ওদের স্কুল ছাড়িয়ে দিও না যে কোনো পরিস্থিতিতে। এরা দুজন তো বড় অফিসার হবে। কিন্তু বাবা, তোকে ছাড়া এখানে কি করে থাকবো? তোর জন্য মন কেমন করবে, খুব কষ্ট হবে। আমি জান, আমি তো কষ্ট দূর করবার জন্যই ওখানে যাচ্ছি। আর কষ্ট তো আমারও হবে, একটু সহ্য করে নেব। ইনশাল্লাহ আগামী দিন খুব ভালো হবে। সিস্টার, এক একটা টাকা জড়ো করে বাড়ি পাঠাতাম। কিছু টাকা আলাদা করে জমিয়েও ছিলাম, যা দিয়ে আমি নিজের চায়ের দোকান দিয়েছিলাম। প্রথম থেকে ইচ্ছে ছিল নিজের কিছু একটা করার, ছোটই হোক না। চা বেচে টেচে আমি মোটামুটি টাকা আয় করতাম সিস্টার। তারপর জানতে পারলাম সবজির ব্যবসা নাকি খুব ভালো লাভ করা যায়। সবজি নাও, তাজা তাজা সবজি নাও। বৌদি সবজি নিন, পালং 7 টাকা কিলো। দাদা পালং নেবেন নাকি? আচ্ছা 250 দিয়ে দাও। আমার কত হলো? মোটামুটি 6 মাস হয়ে গেছে সিস্টার আমার সবজির ঠেলার। খুবই দামি হয়ে থাকে এই ঠেলা। মালিককে ভাড়া দাও, পুলিশকে ঘুষ দাও, বাজারে জায়গার জন্য মিউনিসিপ্যালিটিকে গুন্ডাদের টাকা দাও। টাকা বাঁচানোর জন্য তো আমি বাজারেই শুতে আরম্ভ করেছিলাম। আয় করা সব টাকাই বাড়িতে পাঠাতাম। 2 মাস ধরে ওদের অবস্থা কেমন আছে কে জানে। একে তো আমার চিন্তা, তার সাথে টাকাও নেই। যখন এটা ভাবি না আমার চোখ জলে ভরে যায়। তাহলে তুমি ওই ওয়ালেটটা চুরি করোনি? না সিস্টার দিদি, আমি চুরি করিনি। পুলিশ যে ব্যাগটা পেয়েছে ওটা আমারই ছিল। ওর ভিতরে 200 টাকাও আমার ছিল। মানে আমি কেন চুরি করতে যাব? 4 বছর ধরে কষ্ট করে আয় করছি, উন্নতিও করেছি। যদি চুরি করতে হতো তবে অনেক আগে করতাম। আমি নিজের আম্মি আব্বু ভাই বোন সবার কসম খেয়ে বলছি, আমি কোনো চুরি করিনি। সিস্টার দিদি, আমি আপনার কাছে হাত জোর করছি, আমাকে এখান থেকে মুক্ত করে দিন। যদি আমার বাড়ির লোকেরা এই ব্যাপারে একটুও জানতে পারে, ওদের জীবনে অন্ধকার নেমে আসবে, ওরা সবাই ভেঙে পড়বে। মুদাস্সার ধৈর্য ধরো, আমি তোমার জামিনের অ্যাপ্লিকেশন ফাইল করব। আর পুলিশের কাছে গিয়েও আমি কথা বলে দেখছি যদি কোনো কিছু করা যায়।
কিন্তু তুমি একদম মনের জোর হারাবে না। তোমার আল্লাহর ওপর ভরসা রাখো। দেখুন ম্যাডাম, এনকোয়ারি চলছে, আমরা খুব তাড়াতাড়ি চার্জশিট ফাইল করব। 2 মাস ধরে ওই ছেলেটা জেলে পচে মরছে ইন্সপেক্টর। কেউ পচে মরছে না ম্যাডাম। আপনার আমার ট্যাক্সের টাকা খরচ হয় এইসব ক্রিমিনালদের জেলে ভরণ পোষণ দিতে গিয়ে। আর এমনিতেও ম্যাডাম আমরা 3 মাসের সময় পেয়ে থাকি চার্জশিট ফাইল করার জন্য। এখন সবে 2 মাস হয়েছে, আমাদের হাতে আরও 1 মাস আছে। ইন্সপেক্টর 200 টাকা চুরির একটা কেস, কোনো আতঙ্কবাদী হামলার নয়। কি এমন ইনভেস্টিগেশন চলছে আমাকে বলতে পারেন আপনি? আগে না, একদম বলতে পারি না। একে তো আপনার লেকচার শুনবো, তার উপর আপনাকে আবার রিপোর্টও দেবো। আর ম্যাডাম, চুরি 200 টাকারই হোক কিংবা 200 কোটির, চুরি চুরিই হয়। আজকে যদি ছেড়ে দিই, কালকেই ডাকাতি করবে আপনার বাড়িতেই, তখন কাঁদতে কাঁদতে এখানে আসবেন। আমি আপনার কাছে এসেছিলাম এটা ভেবেছি হয়তো হয়তো একটু মনুষ্যত্ববোধ না হলে কমন সেন্স কাজ করবে আপনার। আমি কোর্টে অ্যাপিল করব। ইয়েস স্যার। ঘনশ্যাম, ওই বাজারের চুরির কেসের ফাইলটা নিয়ে এসো এখানে। আর ওই অভিযোগকারী ফৌজি, ওনার স্টেটমেন্ট নাও, আর তারপর বাজারের সবার স্টেটমেন্ট নিয়ে এসো। সিস্টার তো কোর্টে যাওয়ার কথা বলছিলেন। প্রায় 2 মাস পরে মুদাস্সারের কেসের ট্রায়াল শুরু হলো। হিউম্যান রাইটস এবং ল নেটওয়ার্কের লিগ্যাল অ্যাডভাইজার সিস্টার অঞ্জলি মুদাস্সারের জন্য বেল অ্যাপ্লিকেশন ফাইল করেন। জেসিও দেবেন শর্মা, আপনি 100 নাম্বার ডায়াল করে আপনার পার্স চুরি যাওয়ার অভিযোগ করেছিলেন। আগে হ্যাঁ করেছিলাম। তাহলে আপনার পার্স চুরি হয়েছিল? আগে হ্যাঁ চুরি হয়েছিল। থ্যাংক ইউ ইওর অনার, আপনি যেতে পারেন। হ্যাঁ, এই কলটা আমিই ধরেছিলাম, আর ইন্সপেক্টর সাহেবের সাথে ওখলা বাজারে গিয়েছিলাম তদন্ত করতে। আমরা ওখানে মুদাস্সারকে হেফাজতে নিই যখন ওর ব্যাগ থেকে আমরা 200 টাকা পাই। অভিযোগকারী জেসিও সাহেব বলেছিলেন যে ওনার ব্যাগেও 200 টাকা ছিল। বাবুর গাড়ি মুদাস্সারের ঠেলার পাশেই দাঁড়িয়েছিল, আর ড্রাইভারের দিকের দরজাটা মুদাস্সারের ঠেলার দিকেই ছিল। অভিযুক্তকে কাঠগড়ায় নিয়ে এসো। তোমার কোনো উকিল নেই? আগে না বড় সাহেব, হ্যাঁ একজন সিস্টার দিদির সাথে দেখা হয়েছিল, কিন্তু আজ ওনাকে এই সময় এখানে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, উনি তোমার জামিনের জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন। আগে আদালত তোমার জন্য উকিল নিযুক্ত করবে, তারপরে তোমার কেসের শুনানি হবে। পরের কেস কি? কি হলো মুদাস্সার? ওই আদালত আগে আমাকে উকিল দেবে, আর তারপরে শুনানি শুরু হবে। একেতে শুরু হতে দেরি হয়, তারপর একবার শুনানি শুরু হলে শেষ হওয়ারই নাম নেয় না। আর এর মধ্যে জীবনের মতন তুচ্ছ জিনিসটা বয়ে যেতেই থাকে। মুদাস্সার, আগে মেম সাহেব, আমাকে আদালত পাঠিয়েছে, তোমার উকিল আমি। তাহলে আমি কি আজ বাড়ি ফিরতে পারবো মেম সাহেব? তোমার বেল অ্যাপ্লিকেশন আমি আজই করব, কিন্তু তার আগে তুমি এটা বলো তোমার সিদ্ধান্ত কি? আমার সিদ্ধান্ত? আমি ঠিক বুঝতে পারলাম না মেম সাহেব। মুদাস্সার, তুমি কি তোমার চুরি স্বীকার করবে? এমনটা কি করে সম্ভব? কিছু না করে স্বীকার কেন করতে যাব? দেখো, আমার কাজ ছিল জিজ্ঞেস করা। ঠিক আছে, তুমি নন গিলটি প্লিড করবে, আর তোমাকে ট্রায়াল ফেস করতে হবে। এটা আবার কি জিনিস মেম সাহেব? মামলা মুদাস্সার, সিনেমায় দেখেছো নিশ্চয়ই। সরকারি উকিল এটা প্রমাণ করার চেষ্টা করবে যে তুমি চুরি করেছো, আর আমি এটা প্রমাণ করার চেষ্টা করব যে তুমি চুরি করোনি। ইওর অনার, আমার ক্লায়েন্ট নন গিলটি প্লিড করছেন। উনি ট্রায়াল ফেস করতে চান।
ঠিক আছে, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যাতে করে প্রমাণ হয় যে মুদাসসর আনসারি ওই ব্যাগটা চুরি করেনি? বড় সাহেব, সারাদিন গাধার খাটুনি খাটার পর পয়সা আয় করি আমি। 4 মাস ধরে এখানে জেলে রয়েছি। আমি কোত্থেকে আনবো প্রমাণ টমান? শুধু এটুকুই বলতে চাই, যেটা আমি আগেও বলেছি, ওই যে ব্যাগটা পুলিশের কাছে ছিল ওটা আমার। ওর ভিতরে 200 টাকা আমার সারাদিনের আয় ছিল। আমি কোনো চুরি করিনি সাহেব, সত্যি বলছি আমি। এই এফআইআর তে লেখা আছে তুমি মোবাইল ফোন আর ক্রেডিট কার্ডও চুরি করেছিলে। বড় সাহেব, এই ক্রেডিট কার্ডটা ঠিক কি জিনিস আমি তো তা জেলে এসে জানতে পারলাম। হ্যাঁ, ব্যাস আমার একটা সস্তা দামের মোবাইল ছিল, যা দিয়ে গ্রামে নিজের বাড়ির লোকের সাথে কথা বলতাম। তা তো এই সাহেবেরা নিয়ে নিয়েছে। 4 বছর ধরে মাসে মাসে 1000-2000 করে টাকা বাড়িতে পাঠাই আমি। ওই টাকা দিয়ে আমার সংসার চলে। যদি আমি চোরই হতাম তাহলে প্রচুর চুরি করতাম, তাই না? বাড়িতে সোনা দানা, হিরে টিরে এইসব পাঠাতাম। আমি সত্যি বলছি সাহেব, ওই 200 টাকা আমারই ছিল। আমি কোনো চুরি করিনি। ওই 200 টাকা তোমার কাছে কি করে এলো? সবজি বেচে বড় সাহেব। কোনো সাক্ষী আছে তোমার কাছে যে প্রমাণ করতে পারবে ওই 200 টাকা তুমি সবজি বেচে কামিয়েছিলে? আগে হ্যাঁ, আমার ক্রেতারাই তো আমার সাক্ষী, কিন্তু তারা তো আসা যাওয়া করেন। আমি সেইভাবে কাউকে চিনি না, ওনাদের নাম ঠিকানা কিছুই জানা নেই আমার। স্যার, আমি এই কেসের খোঁজ খবরের জন্য একটু সময় চাই। ততক্ষণ আপনি ওর বেল অ্যাপ্লিকেশনটা স্বীকার করুন। উনি অলরেডি 4 মাস জুডিশিয়াল কাস্টাডিতে কাটিয়েছেন, আর আমার ক্লায়েন্ট কোনোভাবেই সমাজের জন্য ভীতিকারক নয়। একটা চোর সমাজের জন্য ভীতিকারক নয়? হোয়াট আর ইউ সেইং গায়ত্রী? ঠিক আছে, যেহেতু ওর কোনো প্রিভিয়াস রেকর্ড নেই, তাই আমি ওকে জামিন দিতে পারি, কিন্তু জামিনের জন্য 10,000 টাকা লাগবে। আর যে লোকটি ওর গ্যারান্টি নেবে তার নাম আর ঠিকানা আমার চাই। জামিনের ব্যবস্থা করতে পারবে কি? আমি কোথা থেকে করব বড় সাহেব? আমি তো আমার সারা জীবনে 10,000 টাকা একসাথে কোনোদিন দেখিও নি। আর যদি থাকতো তো তাহলে আপনার সামনে এইভাবে দাঁড়িয়ে থাকতে হতো না আমায়। তুমি জামিনের ব্যবস্থা না করতে পারলে তুমি জামিন পাবে না। ইয়োর বেল ইজ ক্যান্সেলড। পরের ডেট পর্যন্ত অপেক্ষা করো। বড় সাহেব, আমার কথা বিশ্বাস করুন, আমি চুরি করিনি বড় সাহেব। আমি নিজের আমি আব্বুর কসম খাচ্ছি বড় সাহেব, আমি কিছু করিনি। আমার কথাটা তো শুনুন বড় সাহেব। সতেরোই আগস্ট 2010 সালে এই 200 টাকার চুরির কেস শুরু হয়। এই টাকাটা এত কম, অভিযোগ এত ছোট ছিল, গোটা কেস এত ছোট ছিল যে এর শুনানির বা এর ফয়সালা করার কারোরই কোনো তাড়া ছিল না। ব্যাস, শুধু 19 বছরের মুদাসসর জেলে পচে মরছিল। পুরো 6 মাস কেটে গেল, আর তারপর এলো ফেব্রুয়ারি 2011-র শুনানির দিন। মুদাসসর আনসারি, তুমি অন্য কোনো কেসে এসেছো এখানে? ও মাই গড, ওই 200 টাকার কেসটা এখনো চলছে? ট্রায়াল চলছে, কিন্তু বেল বন্ডে 10,000 টাকা মুদাসসর দিতে পারেনি, সো নো বেল। এটা তো অন্যায় গায়ত্রী। ওই গরিব ছেলেটা 10,000 টাকা কোথা থেকে পাবে, আর তাও মাত্র 200 টাকা চুরির কেসের জন্য? এটা জাজের অর্ডার, এটাতে আমি কি করতে পারি? আপনি একটা ফেভার করবেন আমার ওপর? কি ফেভার সিস্টার অঞ্জলি? এই কেসটা আমাকে দিয়ে দিন। ঠিক আছে, যদি তুমি ওকে হেল্প করতে পারো তাহলে আমার কিসে অসুবিধে? ঠিক আছে, কিন্তু আজকে অনেকগুলো কেসে শুনানি রয়েছে। মুদাসসর আনসারির কেসের শুনানি আগামী সপ্তাহে সোমবারে হবে। মুদাসসর, মুদাসসর, আমি তোমাকে এখান থেকে বাইরে বের করব খুব তাড়াতাড়ি। তুমি শুধু হ্যাঁ সিস্টার, আমি শান্তি বজায় রাখবো।
হাল ছেড়ে দেবো না, খুদার উপর ভরসা রাখবো। অবশেষে যখন মুদাস্সারের কেসের শুনানি হলো, ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড, হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। তখন জুলাই 2011 হয়ে গেছে। 200 টাকার এই চুরির কেসের প্রায় 1 বছর পর শুনানি হচ্ছিল, কিন্তু এই শুনানির আগেই একটা দুঃখজনক ঘটনা ঘটে যায়। তোমাদের আব্বু ঠিকই বলেছিলেন, তোমাদের মুদাস্সার ভাই হারিয়ে গেছে দিল্লিতে, ভুলে গেছে আমাদের। তোমাদের আব্বু মারা গেল, তবুও একবারও আসলো না। কখনো ভাবিনি কি আমাদের মুদাস্সার এত স্বার্থপর হয়ে যাবে। খালা, মুদাস্সারের ব্যাপারে এরকম কোনো কথা বলো না। নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, হয়তো কোনো বড় বিপদের মোকাবিলা করছো। পুরো 1 বছর মাজার, 1 বছর ধরে 1 টাকাও পাঠায়নি। আরে টাকা তো দূরের কথা, কোনো চিঠি নেই, কোনো খবর নেই। আমরা গ্রামের মানুষরা পড়াশুনো শিখিনি, কিন্তু বোকা নয়। আমার তো মনে হচ্ছে ও নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছে, তাই ও আমাদের কাছ থেকে মুখ লুকোচ্ছে। না খালা, না, আমি কখনো বিশ্বাসই করতে পারি না যে মুদাস্সার কোনো খারাপ কাজ করতে পারে। খালা, আমি ভেবে নিয়েছি আমি দিল্লিতে যাব। আর ওর মতন তুমিও আমাদের ভুলে যাবে আর হারিয়ে যাবে ওই বড় শহরে। আমি মুদাস্সারকে খুঁজবো খালা, আমি ওকে বাড়ি নিয়ে আসবো। স্যার, একবার চেক করে নিন। আমি প্রথমে গিয়েছিলাম ওকলা সবজি মার্কেটে, সেখানে জানতে পারলাম যে মুদাস্সারের উপরে কোনো কেস চলছে। তারপরে গেলাম অমর কলোনি পুলিশ থানায়, ওখানে একজন স্যার বলল যে এখানে এই জেলে আছে ও। স্যার, একজন মুদাস্সার আনসারি আছে ব্যারিকেল নাম্বার 7। স্যার, আমায় একবার দেখা করতে দিন না, আমার মন বলছে এটা ওই। এত বড় শহরে গিয়ে বিপথে চলে যেও না বাবা, আমাদের যেন ভুলে যেও না। আব্বুজান, এবার তোমরাই খারাপ দিন ভুলে যাবে আব্বুজান। আমি খুব তাড়াতাড়ি টাকা রোজগার করে দিল্লি থেকে পাঠাতে শুরু করব। যখন থেকে তুই টাকা পাঠানো বন্ধ করলি, ওনাদের অবস্থা খারাপ থেকে আরো খারাপ হয়ে গেল। খাওয়া দাওয়া ঠিক করে হচ্ছিল না। আমি যতটা পেরেছি ততটা করেছি, কিন্তু তুই তো জানিস আমিও ডুবন্ত নৌকার যাত্রী।
আব্বা কি করে মারা গেলেন? অসুস্থ ছিলেন, ঠিক মতো ওষুধ খেতে দেন। কখনো বলতেন না আমার কাছে পয়সা নেই, সবসময় বলতেন আমি ঠিক আছি। তোর পথ চেয়ে বসে থাকতেন। 5 দিন আগে আমাদের ছেড়ে চলে গেল। স্যার, এই ছেলেটা জামিনের মূল্য 10,000 টাকা ধার্য করা হয়েছে। এটা কোথাকার ন্যায়? এই ছেলেটা বারবার বলছে যে ওই 200 টাকাটা চুরি করেনি। ওর কাছে কি প্রমাণ আছে যে ও টাকা চুরি করেনি? স্যার, পুলিশের কাছে বা কি প্রমাণ আছে এটা প্রমাণ করার জন্য যে মুদাস্সার চোর? আমি নিজে জেসিও শর্মার সঙ্গে দেখা করেছি স্যার। এই যে এটা ওনার পুলিশ কমপ্লেনের কপি। এখানে জেসিও বলেছেন যে পুলিশ মুদাস্সারের কাছ থেকে যে পার্সটা পেয়েছে সেটা ওনার নয়। দ্বিতীয় কথা, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট স্যার, পুলিশ মুদাস্সারের কাছ থেকে 2 100 টাকার নোট পেয়েছে। সো হোয়াট স্যার, এটা কি পৃথিবীর শেষ 2 100 টাকার নোট যেটা অন্য কারোর কাছে থাকতে পারে না? কি প্রমাণ আছে যে জেসিও চুরি যাওয়া নোট ওইগুলোই যেগুলো এই ছেলেটার কাছ থেকে পাওয়া গেছে? নোটসের নাম্বারটা কি সেম নাকি ফিঙ্গারপ্রিন্টস কি? যাই হোক, তার থেকে তো এটা প্রমাণ হয় না যে 200 টাকা ওই ছেলেটির। স্যার, আইন অনুযায়ী আদালতের এটা প্রমাণ করার কথা যে মুদাস্সার অপরাধী, কিন্তু এখানে তো মুদাস্সার নিজেই নিজেকে নিরাপরাধ প্রমাণ করার চেষ্টা করছে। স্যার, দয়া করুন এই ছেলেটার ওপর। ও খুব পরিশ্রমী একটা ছেলে যে অনেক কষ্ট করে নিজের সবজির ব্যবসাটা শুরু করেছিল। ও ওর ফ্যামিলির মধ্যে একমাত্র মানুষ যে রোজগার করে। এই পুরো ঘটনাটা ওকে মেন্টালি ভীষণ উইক করে দিয়েছে স্যার। এর মাঝে ও নিজের বাবাকেও হারিয়ে ফেলেছে স্যার। ওর ফ্যামিলি উত্তরপ্রদেশের বেয়রাজ গ্রামে খুব কষ্টের সঙ্গে দিন কাটাচ্ছে। আমার অনুরোধ আপনার কাছে স্যার, উইদাউট এনি ডিলে এই ছেলেটাকে প্লিজ ছেড়ে দিন। মুদাস্সার আনসারি, তুমি কি এখনো এই 200 টাকা চুরির অভিযোগকে অস্বীকার করো? না বড় সাহেব, আমি নিজের দোষ স্বীকার করছি। ওই ব্যাগটা আমিই চুরি করেছিলাম, আর এই 200 টাকাও আমিই চুরি করেছিলাম। আমি চুরি করেছিলাম সাহেব। যবে থেকে এই কেসের শুনানি শুরু হয়েছে, তোমাকে কোনোভাবে ভয় দেখানো হয়েছে কি? মারধর করা হয়েছে? তুমি এতদিন এই দোষটা স্বীকার করছিলে না, আজ স্বীকার করছে কেন? আগে না সাহেব, আমার সাথে কেউ জোরাজোরি করেনি। না কেউ আমাকে হুমকি দিয়েছে, না আমাকে মেরেছে। ব্যাস, আমি তো শুধু নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি আপনাকে মিথ্যে বলেছিলাম। আমি সত্যিই চুরি করেছিলাম সাহেব। তুমি কি এটা জানো যে যদি তুমি নিজের দোষ স্বীকার করে নাও তো এই অপরাধের জন্য তোমাকে দোষী করা হবে, শাস্তি দেওয়া হবে? আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব বড় সাহেব। আমাকে ক্ষমা করে দিন আর আমাকে শাস্তি দিন, যাতে আমি নিজের শাস্তি ভোগ করে আমি আমার আম্মি আর ভাই বোনেদের কাছে যেতে পারি। ওদের আমাকে প্রয়োজন আছে সাহেব। আপনি আমাকে শাস্তি দিন সাহেব। অভিযুক্ত নিজের দোষ স্বীকার করেছে। আইপিসি ধারা অনুযায়ী মুদাস্সার আনসারের এই অপরাধের জন্য 3 মাসের সাজা হওয়া উচিত, কিন্তু যেহেতু ও আন্ডার ট্রায়ালের আগে 11 মাস জেলে কাটিয়েছে, এই আদালত হুকুম দিচ্ছে ওকে এক্ষুনি মুক্ত করে দেওয়া হোক। মুদাস্সার, এসো। শোন মুদাস্সার, এদিকে আয়। তুই দোষ স্বীকার করেছিস। আজকের পর এই এলাকায় আর আসিস না, না হলে চুরি যেই করুক না কেন সবার আগে তোকেই পুলিশ ধরবে।
পুরো 11 মাস জেলে অপেক্ষা করার পর অবশেষে মুদাস্সার মুক্তির স্বাদ পেল। কিন্তু এই স্বাধীনতা পাবার জন্য তাকে অনেক বড় মাশুল দিতে হয়। মুদাস্সারকে শেষ পর্যন্ত 200 টাকা চুরির অভিযোগটি স্বীকার করে নিতে হয়। এরই মধ্যে তার বাবা মারা যায়। জেল থেকে বেরিয়ে মুদাস্সার নিজের বন্ধুর সঙ্গে নিজের গ্রামের বাড়িতে যায়। হিউম্যান রাইটস এবং ল নেটওয়ার্কের লিগ্যাল অ্যাডভাইজার মুদাস্সারের পক্ষ থেকে মানহানির কেস ফাইল করতে চেয়েছিলেন, কিন্তু মুদাস্সারের সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। হিউম্যান রাইটস এবং ল নেটওয়ার্কের তথ্য থেকে জানা যাচ্ছে যে সারা দেশে হাজার হাজার আন্ডার ট্রায়াল জেলে পচে পচে মরে, কারণ তারা আইনের দিক থেকে কোনো সাহায্য পায় না। 200 টাকা চুরির কেসে জামিনের মূল্য 10,000 টাকা। একদিকে লোকেরা কোটি টাকা লুট করে চুপচাপ বসে থাকে, কোটি টাকা স্ক্যামের পরেও তুড়ি বাজিয়ে জামিন পেয়ে যায়। আর এখানে মাত্র 200 টাকা চুরির দায়ে একটা 19 বছরের ছেলে নিজের যৌবনের 11টা মাস জেলের অন্ধকার কুঠুরিতে কাটিয়ে দেয়, তাও এমন এক অপরাধের জন্য যা কখনো প্রমাণিত হয়নি। সেই ছেলেটি স্বীকার করে নিয়েছিল যাতে সে নিষ্কৃতি পেতে পারে। এই কেসে আসলে দোষীকে ওই লোকটা যার ব্যাগ চুরি হয়েছিল? আগে না, উনি নিজের জায়গায় একদম ঠিক। তাহলে কি পুলিশ দোষী যারা ওই অভিযোগটা তদন্ত করছিলেন? আগে না, ওনারা তো ডিউটি করছিলেন। তাহলে কি আমাদের আদালত দোষী? না, বছরের পর বছর আদালত এভাবেই চলছে। তাহলে কি আইন দোষী? কি করে হতে পারে? চুরি তো চুরিই হয়, অবশেষে ওই জাজ কি দোষী? না, উনি তো শুধু আইনি পরম্পরাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। একটি 19 বছরের পরিশ্রমী যুবকের জীবনের 11টা মাস জেলে কাটল। এতে কারো দোষ নেই, কারো কোনো শাস্তি হওয়া উচিত নয়, কারো কোনো দায়ভার নেই। অবশেষে 11 মাস পরেই হোক, বাধ্য হয়েই হোক, সেই ছেলেটা নিজের দোষ তো স্বীকার করেছিল। আমার ভারত